অপেক্ষার শেষ মূল্যের আজকে দ্বিতীয় পর্ব। পরদিন সকাল থেকে ইয়াসিন বিল্ডার্সের প্রধান কার্যালয়ের পরিবেশ যেন বদলে গেল। যে অফিসে প্রতিদিন কর্মব্যস্ততার শব্দে চারপাশ মুখোশ থাকত, সেখানে আজ অদ্ভুত এক নীরবতা। সবাই নিজের ডেস্কে বসে কাজ করলেও প্রত্যেকের চোখ মুখে উদ্বেগের স্পষ্ট ছাপ। একের পর এক ব্যাংকের নোটিশ এসে পৌঁছেছে, নতুন কোনো অর্থায়ন অনুমোদিত হচ্ছে না, আর বিনিয়োগকারীরা জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার অপেক্ষায় রয়েছে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ইয়াসিন অনুভব করল কর্মচারীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। এতদিন যাদের সামনে সে আত্মবিশ্বাসী নেতৃত্বের প্রতীক ছিল, আজ তাদের চোখে সে অনিশ্চয়তার ছায়া দেখতে পাচ্ছে। নিজের কেবিনে ঢুকেই সে টেবিলের উপর জমে থাকা নথিগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। 5 বছর যুদ্ধক্ষেত্রে কাটানোর পরও এত অসহায় সে কখনো নিজেকে অনুভব করেনি। ঠিক তখনই তার বাবা আব্দুল কাদের কক্ষে প্রবেশ করলেন। সারা রাত না ঘুমানো ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। তিনি ধীরে ধীরে ছেলের সামনে বসে বললেন, ব্যাংকের ম্যানেজার ফোন করেছিলেন। তারা বললেন রহমান গ্রুপের গ্যারান্টি ছাড়া নতুন করে কোনো অর্থ ছাড় করা সম্ভব নয়। ইয়াসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, তুমি কি জানো রহমান গ্রুপ হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল? আব্দুল কাদের মাথা নাড়লেন। আমি জানি না, তবে একটা বিষয় বুঝেছি, যে সিদ্ধান্ত নিয়েছে সে আমাদের ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেটা সে নিখুঁতভাবে হিসাব করেছে। কথাগুলো শুনে ইয়াসিনের বুকের ভেতর অস্বস্তি আরও বেড়ে গেল। তার মনে আবারও ভেসে উঠল বিমানবন্দরের সেই মুহূর্ত, রোশনির শান্ত চোখ, ঠান্ডা কণ্ঠ আর একটিমাত্র ফোন কল। এদিকে শামসুন নাহার নিজের ঘরে বসে রাগে ফুঁসছিলেন। তিনি বারবার একই কথা বলছিলেন, একটা মেয়ে এত বড় ক্ষতি করতে পারে? অসম্ভব, নিশ্চয়ই কেউ ওকে ব্যবহার করছে। কিন্তু তার কথাই আর আগের মতো দৃঢ়তা ছিল না, কারণ কিছুক্ষণ আগেই একজন পুরনো ব্যবসায়িক পরিচিত তাকে ফোন করে জানিয়েছেন রহমান গ্রুপের সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত কারণে নেওয়া হয়েছে। শামসুন নাহার বুঝতে পারছিলেন না রোশনির সঙ্গে রহমান গ্রুপের সম্পর্কটা আসলে কি। এতদিন যাকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ভেবে অবহেলা করেছেন, তার পেছনে এমন শক্তিশালী মানুষ কিভাবে থাকতে পারে? সেদিন দুপুরে কোম্পানির বোর্ডরুমে জরুরি সভা ডাকা হলো। পরিচালনা পর্ষদের সদস্যরা একে একে এসে বসলেন। সবার মুখে উৎকণ্ঠা। সভা শুরু হতেই অর্থ পরিচালক দাঁড়িয়ে বললেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে সর্বোচ্চ 10 দিনের পরিচালন ব্যয় আছে। এরপর কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যাবে। কথাটি শুনে পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। এত বড় একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যে এত দ্রুত অনিশ্চিত হয়ে পড়বে তা কেউ কল্পনাও করেনি। একজন পরিচালক প্রশ্ন করলেন, রহমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? উত্তরে জানানো হলো, তাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ইয়াসিন আর চুপ থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে বলল, আমি নিজে কথা বলবো। সবাই তার দিকে তাকিয়ে রইল। কেউ কিছু বলল না, কিন্তু তাদের চোখে একটাই প্রশ্ন, এতদিন যে সম্পর্কের ওপর ভরসা করে কোম্পানি এগিয়েছে সেটি হঠাৎ ভেঙে গেল কেন? অন্যদিকে রহমান প্রাসাদে সকাল থেকেই ব্যস্ততা। বহুদিন পর রোশনি রহমান গ্রুপের পরিচালনা পর্ষদের বৈঠকে যোগ দিতে যাচ্ছে। প্রাসাদের পুরনো কর্মচারীরা তাকে দেখে খুশিতে ভরে উঠলেও তার চোখে মুখে কোনো আবেগ ছিল না। সে পরেছিল সাদা কালো রঙের একটি মার্জিত শাড়ি, চুল খোপায় বাঁধা, মুখে হালকা আত্মবিশ্বাসী হাসি। 5 বছর আগে যে মেয়েটি ভালোবাসার জন্য নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল, আজ সেই মেয়েটি নিজের প্রকৃত পরিচয় ফিরেছে। বোর্ডরুমে প্রবেশ করতেই সবাই সম্মান জানিয়ে দাঁড়িয়ে গেল। মিজানুর রহমান নথি এগিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, আজ থেকে আপনি আনুষ্ঠানিকভাবে রহমান গ্রুপের নির্বাহী চেয়ারপারসনের দায়িত্ব বহন করছেন। মুহূর্তের জন্য পুরো কক্ষ করতালিতে মুখর হয়ে উঠল। রোশনি ধীরে ধীরে চেয়ারে বসল। তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। প্রথম বক্তব্যে সে বলল, আমাদের ব্যবসা শুধু লাভের জন্য নয়, বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। যে সম্পর্ক সম্মান দিতে জানে না, তার সঙ্গে রহমান গ্রুপ কোনো সম্পর্ক রাখবে না। কথাটি শুনে উপস্থিত সবাই বুঝে গেল এই সিদ্ধান্ত শুধু ব্যবসায়িক নয়, এর পিছনে গভীর ব্যক্তিগত ইতিহাস রয়েছে। কিন্তু কেউ কোনো প্রশ্ন করল না। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই রোশনির টেবিলে একটি ভিজিটিং কার্ড এনে রাখল তার সহকারী।
কার্ডটির দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল। সেখানে লেখা ডাক্তার ইয়াসিন আহমেদ, সহকারী। বলল, ম্যাডাম, উনি আপনার সঙ্গে জরুরি দেখা করতে চান। রোশনি শান্ত গলায় বলল, আজ নয়। সহকারী আবার বলল, উনি বলেছেন যতক্ষণ দরকার ততক্ষণ অপেক্ষা করবেন। রোশনি জানলার বাইরে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পরে শুধু একটি কথাই বলল, অপেক্ষা কাকে বলে সেটা আমি 5 বছর ধরে শিখেছি, আজ অন্য কেউ শিখুক। অফিসের নিচে দাঁড়িয়ে ইয়াসিন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু দেখা করার অনুমতি এলো না। অবশেষে সন্ধ্যার দিকে সে প্রাসাদের দিকে চোখ তুলে দেখল। উঁচু কাচের জানলার ওপাশে এক মুহূর্তের জন্য রোশনির ছায়া দেখা গেল, কিন্তু পরের মুহূর্তেই পর্দা টেনে দেওয়া হলো। ইয়াসিন ধীরে ধীরে নিজের মুঠি শক্ত করল। তার মনে প্রথমবারের মতো স্পষ্ট হলো, সে শুধু একজন মানুষকে হারায়নি, হারিয়েছে এমন একজনকে যার নীরব উপস্থিতির ওপর দাঁড়িয়েছিল তার পুরো জীবন এবং তার পরিবারের ব্যবসার ভবিষ্যৎ। ঠিক সেই সময় রহমান গ্রুপের নিরাপত্তা প্রধান দ্রুত এসে রোশনির হাতে একটি খাম তুলে দিলেন। তিনি নিচু স্বরে বললেন, ম্যাডাম, একজন অজ্ঞাত ব্যক্তি এটি দিয়ে গেছেন, বলেছেন আপনি পড়লে সব কিছু বদলে যাবে। রোশনি ধীরে ধীরে খামটি খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি পুরনো ছবি এবং একটি মেডিকেল রিপোর্ট। প্রথম ছবিটিতে ইয়াসিনের পাশে দাঁড়িয়ে আছে মেহরিন। দ্বিতীয় ছবিতে তাদের সঙ্গে রয়েছে বিদেশের একটি হাসপাতালের কয়েকজন চিকিৎসক। কিন্তু তৃতীয় ছবি দেখেই রোশনির মুখের রং বদলে গেল। ছবিতে মেহরিনের কোলে একটি ছোট্ট শিশু, আর শিশুটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াসিন। ছবির নিচে হাতে লেখা মাত্র একটি বাক্য, যে সত্য তুমি দেখেছ সেটা পুরো সত্য নয়। রোশনি ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার বুকের ভেতর আবারও অদ্ভুত এক ঝড় বয়ে যেতে শুরু করলো। সে জানত এই ছবিগুলোর পেছনে সত্য যদি অন্যরকম হয়, তাহলে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নতুন করে প্রশ্নের মুখে দাঁড়াবে। খামের ভেতরে আরও একটি ভাঁজ করা চিঠি ছিল। কাপা হাতে চিঠিটি খুলতে সে প্রথম লাইনটি পড়ল, রোশনি, যদি সত্যি জানতে চাও তাহলে আগামীকাল সন্ধ্যা 7টায় পুরনো লেকের ধারে একা এসো। মাত্র একটি বাক্য, অথচ সেই বাক্য তার মনে হাজারো প্রশ্নের জন্ম দিল। ছবিতে যে শিশুটিকে সে দেখছে, সে কে? মেহরিনের সঙ্গে ইয়াসিনের সম্পর্ক আসলে কি? আর এতদিন ধরে যে সত্যকে সে বিশ্বাস করে এসেছে, সেটা কি আদৌ সম্পূর্ণ সত্য ছিল? কয়েক সেকেন্ডের জন্য তার বুকের ভেতরে জমে থাকা রাগ আর অভিমান যেন দুলে উঠল, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নিল। ব্যবসার জগতে সে শিখেছে কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া যায় না। সত্য যতই কষ্টের হোক, আগে সেটি জানতে হবে। চিঠিটি ভাঁজ করে টেবিলের ডয়ারে রেখে রোশনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল মিজানুর রহমান। তিনি ভেতরে এসে বললেন, ম্যাডাম, আজকে শেয়ার বাজার বন্ধ হওয়ার আগেই খবর ছড়িয়ে পড়েছে যে রহমান গ্রুপ ইয়াসিন বিল্ডার্সের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে। তাদের দুটি বড় প্রকল্পের বিনিয়োগকারীরা আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। রোশনি কিছুক্ষণ নীরব থেকে শুধু একটি প্রশ্ন করল, কর্মচারীদের বেতন? মিজানুর রহমান বললেন, এখনও 1 মাসের মতো রিজার্ভ আছে, তবে নতুন অর্থ না এলে খুব দ্রুত সংকট তৈরি হবে। রোশনি দীর্ঘশ্বাস ফেলল। তার রাগ ছিল ইয়াসিনের ওপর, কিন্তু শত শত নিরীহ কর্মচারীর ওপর নয়। সে জানত একটি সিদ্ধান্ত অনেক মানুষের জীবনে প্রভাব ফেলে। সেই সময় প্রাসাদের অন্য পাশে হাজী আব্দুর রহমান নিজের পাড়ার ঘরে বসে পুরনো কিছু নথি দেখছিলেন। রোশনি ভেতরে ঢুকতেই তিনি মাথা তুলে তাকালেন। তোমার চোখ বলছে তুমি কোনো দ্বিধায় আছো। রোশনি চুপচাপ খামটি তার সামনে রেখে দিল। বৃদ্ধ ছবিগুলো মনোযোগ দিয়ে দেখলেন, তারপর ধীরে বললেন, কোনো ছবি কখনো পুরো গল্প বলে না, ছবির পেছনের সময়টা জানতে হয়। রোশনি শান্ত গলায় বলল, তাহলে কি আমার সিদ্ধান্ত ভুল ছিল? হাজী আব্দুর রহমান মৃদু হেসে উত্তর দিলেন, ভুল বা ঠিক, এ দুটো শব্দের মাঝখানে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে। কিন্তু একটা কথা মনে রেখো, আত্মসম্মান হারিয়ে কেউ ভালোবাসা ফিরে পায় না। এদিকে ইয়াসিন সারাদিন চেষ্টা করেও রোশনির সঙ্গে দেখা করতে পারেনি। সন্ধ্যা নেমে এলে সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই শামসুন্নাহার রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি আবার ওই মেয়ের পেছনে ঘুরছো? সে যদি এতই ভালো হতো তাহলে আমাদের এমন বিপদে ফেলতো? ইয়াসিন ধীরে জুতা খুলে মায়ের দিকে তাকালো। অনেকদিন পর তার কণ্ঠে প্রতিবাদের সুর শোনা গেল। মা, একটা প্রশ্নের উত্তর দাও, গত 5 বছরে রোশনি তোমার কোনো কথা অমান্য করেছে? শামসুন্নাহার কিছু বললেন না। ইয়াসিন আবার বলল,
সে কি কখনো এই বাড়ির বিরুদ্ধে কথা বলেছে, কখনো নিজের জন্য কিছু চেয়েছে? এবারও কোনো উত্তর এলো না। ঘরে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। আব্দুল কাদের দূর থেকে সব কিছু দেখছিলেন। তিনি বুঝতে পারছিলেন ছেলের ভেতরে অনেক দেরিতে হলেও সত্য উপলব্ধি করা শুরু হয়েছে। রাত গভীর হলে ইয়াসিন নিজের ঘরে গিয়ে পুরনো একটি কাঠের বাক্স খুলল। সেখানে 5 বছর আগে কিছু চিঠি, কয়েকটি ছবি আর একটি ছোট ডায়েরি ছিল। ডায়েরির প্রথম পাতায় রোশনির হাতের লেখা, তুমি ফিরে আসবে আর আমি অপেক্ষা করব। লেখাটি পড়ে ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে মনে করার চেষ্টা করল যুদ্ধক্ষেত্রে থাকা অবস্থায় কতবার রোশনি তাকে সাহস জুগিয়েছে, কত রাত ফোনে কথা বলে তাকে মানসিকভাবে শক্ত রেখেছে। অথচ দেশে ফিরে প্রথম মুহূর্তে সে এমন একটি দৃশ্য তৈরি করল যা রোশনির সমস্ত বিশ্বাস ভেঙে দিল। সে নিজের মাথা 2 হাতে চেপে ধরল। জীবনে প্রথমবার তার মনে হলো হয়তো সে এমন একটি ভুল করেছে যার ক্ষমা কখনো পাওয়া সম্ভব নয়। অন্যদিকে মেহরিন নিজের অ্যাপার্টমেন্টে বসে টেলিভিশনের সংবাদ দেখছিল। সংবাদে দেখানো হচ্ছিল রহমান গ্রুপের সিদ্ধান্তে বড় সংকটে ইয়াসিন বিল্ডার্স। খবরটি দেখে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো। সব কিছু পরিকল্পনা মতো এগোচ্ছে? মেহরিন জানলার বাইরে তাকিয়ে ধীরে বলল, হ্যাঁ, তবে রোশনিকে অবমূল্যায়ন করা যাবে না। সে প্রত্যাশার চেয়ে অনেক শক্তিশালী। ওপাশ থেকে উত্তর এলো, তাকে নজরে রেখো, সময় এলে পরের ধাপ শুরু হবে। কলটি কেটে যাওয়ার পর মেহরিন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর ড্রয়ারের ভেতর থেকে একটি পুরনো মেডিকেল ফাইল বের করলো। ফাইলটির উপর লেখা ছিল গোপনীয়। সে সেটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই সত্য জানলে কারো জীবন আর আগের মতো থাকবে না। পরদিন সারাদিন রোশনি নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলো। একের পর এক মিটিং, নতুন প্রকল্প, বিদেশি অংশীদারদের সঙ্গে আলোচনা, সব কিছু স্বাভাবিকভাবে চালিয়ে গেল। কিন্তু ঘড়ির কাঁটা যত সন্ধ্যার দিকে এগোতে লাগলো তার মন তত অস্থির হতে শুরু করলো। অবশেষে সন্ধ্যা 6:50 সে নিজের গাড়িতে উঠে বসল। চালককে শুধু একটা ঠিকানা বলল, পুরনো লেক। লেকের চারপাশে অদ্ভুত নীরবতা। দূরের বাতিগুলো পানির ওপর লম্বা ছায়া ফেলেছে। রোশনি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে গেল। চারপাশে কাউকে দেখা যাচ্ছে না। ঠিক 7টা বাজতেই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। রোশনি ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়েছিল একজন মধ্যবয়স্ক মানুষ। পরনে সাধারণ পোশাক, মুখ ভরা দাড়ি, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছিল। লোকটি নিজের পকেট থেকে একটি পুরনো পরিচয়পত্র বের করে তার হাতে দিল। পরিচয়পত্রে লেখা নামটি পড়তেই রোশনির হাত কেঁপে উঠল, কারণ এই মানুষটি সেই বিদেশি সামরিক হাসপাতালের সাবেক প্রধান চিকিৎসক, যেখানে 5 বছর ধরে ইয়াসিন কর্মরত ছিল। লোকটি শান্ত গলায় বলল, মিস রোশনি, বিমানবন্দরে আপনি যা দেখেছেন সেটি সত্য ছিল, কিন্তু সেটি পুরো সত্য ছিল না। আর আজ আমি এমন একটি সত্য বলতে এসেছি যেটা জানার পর হয়তো আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নতুন করে বদলে যাবে। রোশনি নিঃশ্বাস আটকে তার পরের কথার অপেক্ষা করতে লাগলো।